ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন অধ্যায়, আয়নীয় ও সমযোজী বন্ধন। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে। মাধ্যমিকে এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে, এমসিকিউ আছে, ধরো একটা থাকে এমসিকিউ 1, একটা 1 নম্বরের, ঠিক আছে। ভেরি শর্ট অ্যান্সার টাইপের, মানে 1 নম্বরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে একটা থাকে, একটা। আর তোমার শর্ট অ্যান্সার অর্থাৎ 2 নম্বরে থাকে দুটো, তোমার 2 গুণ 2, তাহলে মোট হচ্ছে তোমার, এটা হচ্ছে 1 নম্বরে, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4, মোট হচ্ছে 6 নম্বরের প্রশ্ন থাকে মাধ্যমিকে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো, এই চ্যাপ্টারটা যদি ভালো করে তোমরা করো তাহলে কিন্তু এখান থেকে 6 নম্বর তোলা খুব একটা কঠিন কিছু নয়, তোমরা কিন্তু সহজেই তুলতে পারবে। আর সেই জন্য তোমাদের কিন্তু এই ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো, আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, তোমাদের ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশানে, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টারটা, প্রথম অংশটা। আজকে তোমাদের একটা বন্ধন কী জিনিস সেটার ধারণা আমি দেব, এবং আয়নীয় যৌগদের ধর্ম কী সেটা তোমাদেরকে বলবো। আচ্ছা, রাসায়নিক বন্ধন ব্যাপারটা কি, বন্ধন কথাটা আসে কোথা থেকে? তোমরা জানো যে বেশিরভাগ ধরো মৌলগুলো, বেশিরভাগ মৌল কী হয়, তারা কিন্তু 2 বা ততোধিক পরমাণুর জোটবদ্ধ অবস্থায় থাকে মৌলগুলোর মধ্যে, যাদেরকে আমরা বলি অণু। বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু আমরা দেখতে পাই, অণু আকারে থাকে। অণুর মধ্যে কি থাকে, একাধিক পরমাণু থাকে, কখনো 2, কখনো 3টে। এবং যৌগ যে গঠন হয় সেও কিন্তু একাধিক মৌল তাদের পরমাণুগুলো যুক্ত অবস্থায় থাকে। তার মানে কি, এখানেও যে অণু, এখানে তার মানে কি পরমাণুরা যুক্ত অবস্থায় তারা থাকে, পরমাণু যোগ পরমাণু, ঠিক আছে। মৌলদের ক্ষেত্রে একই রকম পরমাণু, আর যৌগদের ক্ষেত্রে বিভিন্ন মৌলের পরমাণু, তফাৎটা হচ্ছে এটাই। তো এই যে পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়, এই যুক্ত হওয়াটাকেই বলা হয় বন্ধন, যুক্ত হওয়াটাই হচ্ছে বন্ধন। তো এই বন্ধন সাধারণত 2 প্রকারের হয়। আমরা যেটুকু তোমার এখানে আলোচনার বিষয়বস্তু সেইটুকুতে আমরা জানব যে বন্ধন সাধারণত 2 প্রকার হয়। একটা হচ্ছে কি আয়নীয় বন্ধন, এক নম্বর, আর 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন। এবার আয়নীয় বন্ধন কি আর সমযোজী বন্ধন কি সেটা আমরা জানবো। তার আগে ধরো একটা মৌলের অণু, যেমন ধরো অক্সিজেন। অক্সিজেন আমরা কি জানি, ও প্লাস ও, দুটো ও মিলে কি হয়, O2। এটা মৌলের অণু, তাহলে দুটো ও তারা পরস্পর যুক্ত হয়। এই যে যুক্ত হচ্ছে, যুক্ত থাকছে, কীভাবে থাকছে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে যেটা তাদেরকে বেঁধে রাখছে। যে শক্তি তাদেরকে বেঁধে রাখছে সেটাকেই বলা হয় বন্ধন। যৌগের ক্ষেত্রে যেমন ধরো দেখো H প্লাস ও, তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কি হয় H2O। তাহলে এই যে 3খানা অণু পরস্পর সংযুক্ত অবস্থায় থাকছে, তাহলে নিশ্চয়ই এদেরকে কেউ বেঁধে রাখছে কোনো শক্তি, যে শক্তি এদেরকে বেঁধে রাখছে সেইটাকেই বলা হয় বন্ধন, ঠিক আছে। তো সেরকমই ধরো CO2 আছে, H2 আছে, এরকম প্রায় অধিকাংশ মৌল তারা অণু অবস্থায় থাকে, এবং যৌগ তো অবশ্যই অণু অবস্থায় থাকে। তো সেই যে অণু অবস্থায় থাকা এবং পরমাণুগুলোকে এক সূত্রে বেঁধে রাখা, সেটাকেই আমরা বন্ধন বলে জানি।
আর বন্ধন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আয়নীয় বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন আয়নীয় বন্ধন কি আমি সংক্ষেপে বলি, তোমাদের পরে এটা আরও ডিটেলসে আছে তখন আমি বলবো। আয়নীয় বন্ধন মানে হচ্ছে কি, যে দুটো আয়ন যখন তৈরি হয় তখন তাদের মধ্যে যে তড়িৎ আকর্ষণ, স্থির তড়িৎ আকর্ষণের ফলে যে বন্ধনটা তৈরি হয়। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl, এর মধ্যে কি থাকে, Na+ থাকে আর Cl- থাকে। তাহলে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, দু ধরনের আয়ন থাকে। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, এরা যখন কাছাকাছি থাকে তখন কি হয়, ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই স্থির তড়িৎ আকর্ষণ বল এদেরকে বেঁধে রাখে, এটা কি বলা হয়, আয়নীয় বন্ধন। কিভাবে এটা তৈরি হয়, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ধনাত্মক আয়ন তৈরি হয়, আর ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে এ ঋণাত্মক আয়নে পরিণত হয়। এবং দুটো যেহেতু বিপরীতধর্মী আয়ন পাশাপাশি থাকছে, তাই এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, সেটাই হচ্ছে বন্ধন। আর সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয়, সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রনকে ভাগাভাগি করে। কীরকম, ধরো অক্সিজেনের কটা ইলেকট্রন, ধরো হাইড্রোজেনের বহিস্থ ইলেকট্রন কটা, একটা। এবার দেখো হাইড্রোজেনের হচ্ছে প্রথম কক্ষপথ, তাই হাইড্রোজেনের প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুখানা ইলেকট্রন থাকতে পারে। এবার মৌলগুলোর ধর্মই হচ্ছে, যদি প্রথম কক্ষপথ হয়, তারা কি করে, তারা সবসময় চায় যে ওই প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুখানা ইলেকট্রন থাকতে পারে, তো ওই দুটো ইলেকট্রনই যেন পূর্ণতা অবস্থায় থাকে। আর যাদের প্রথম ছাড়াও দ্বিতীয় তৃতীয় এইরকম কক্ষপথগুলো আছে, তারা চেষ্টা করে কি, তাদের সর্ববহিস্থ কক্ষে যেন 8টা ইলেকট্রন থাকে। এবার যদি না থাকে, তখন ওরা কি করে, নয় ইলেকট্রন ওই ত্যাগ করে ওইটা পূর্ণ করার চেষ্টা করে, অথবা গ্রহণ করে পূর্ণ করার চেষ্টা করে, অথবা ভাগাভাগি করে ওরা পূর্ণ করার চেষ্টা করে। যখন ত্যাগ করে বা গ্রহণ করে পূর্ণ করার চেষ্টা করে, তখন এই যে আয়ন তৈরি হয়। আর যখন ভাগাভাগি করে, তখন সেটা এই সমযোজী বন্ধন তৈরি হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথ আছে, তাই এরা চাইবে যে ওই কক্ষপথে যেন দুখানা ইলেকট্রন পূর্ণ হয়। এবার আছে তো একটা পরমাণুতে, তাহলে দুটো পূর্ণ হবে কি করে, তখন এরা কী করে, দুটো হাইড্রোজেন পরমাণু পাশাপাশি আসে, এসে কী করে, কী করে, নিজেরটা নেয় আর এরটাও নেয়, আবার এও কী করে, নিজেরটা নেয় এরটাও নেয়, অর্থাৎ দুটো ইলেকট্রনই দুজনে ভাগাভাগি করে ব্যবহার করে, ফলে এও দুটো পায় এও দুটো পায়। ঠিক আছে, তো এই যে ভাগাভাগি করে ব্যবহার করলো, এইটাকে বলা হয় সমযোজী বন্ধন। পরবর্তীকালে আরও আমরা এটা বিস্তারিতভাবে জানব। এখন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আয়নীয় যৌগ যেগুলো, তাদের ধর্ম বা বৈশিষ্ট্য কী। ভৌত অবস্থা কি, সাধারণত আয়নীয় যৌগগুলো কী হয়, কঠিন পদার্থ হয়। কেন কঠিন হয়, তার কারণ হচ্ছে যে আয়নীয় যৌগে কী হয়, এক একটা আয়নকে ঘিরে বিপরীতধর্মী আয়নগুলো না একটা কেলাস তৈরি করে। ধরো সোডিয়াম আছে, সোডিয়ামকে সব দিক থেকে ক্লোরিনগুলো ঘিরে রাখে, সোডিয়াম ক্লোরাইডে এদিকে আছে, আমি চারদিকে দেখালাম, এবার সামনে পিছনে সব দিকে থাকে। ঠিক একইভাবে ক্লোরিনকে আবার ঘিরে থাকে কারা, সোডিয়াম। অর্থাৎ বিপরীতধর্মী আয়ন দ্বারা প্রতিটা আয়ন কী হয়, বেষ্টিত হয়ে থাকে ত্রিমাত্রিকভাবে মানে সমস্ত দিক দিয়ে, সামনে পিছনে উপরে নিচে সমস্ত দিক দিয়ে। ফলে কী হয়, এই যে একটা তীব্র আকর্ষণ বলে এদের মধ্যে কাজ করে, এর জন্য কী হয়, এরা পরস্পরকে ছেড়ে সহজে যেতে পারে না এবং এদের একটা নির্দিষ্ট আকৃতি থেকে যায়। এই কারণে এরা কঠিন অবস্থায় থাকে। তাহলে এদের ভৌত অবস্থা কি, কঠিন। কাঠিন্য ও ভঙ্গুরতা কি, যে আমি একটু আগেই বললাম যে সাধারণ অবস্থায় এরা কঠিন পদার্থ, কারণ কি হয়, একটা আয়নকে ঘিরে বিপরীতধর্মী আয়নগুলো সজ্জিত হয়ে থাকে। ঠিক আছে, এখন যদি বাইরে থেকে এদেরকে আঘাত করা হয়, তাহলে কী হবে, ওই যে বিপরীতধর্মী
যেগুলো ঘিরে রেখেছিল এরা কী হবে, সরে যাবে, এদের স্থানচ্যুতি ঘটে। ঘটে কী হয়, সমধর্মীগুলো পাশাপাশি চলে আসে, সমধর্মী আয়নগুলো পাশাপাশি চলে আসে। হয়তো সোডিয়ামের পাশে আবার একটা সোডিয়াম চলে এলো, ক্লোরিনের পাশে আবার একটা ক্লোরিন চলে এলো, এরকম। তাহলে সমধর্মী আয়ন যদি পাশাপাশি চলে আসে তখন কি হবে, তখন কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে এদের মধ্যে একটা ভঙ্গুরতা দেখা যায়। সোডিয়ামের পাশে চলে এলো সোডিয়াম, ক্লোরিনের পাশে চলে এলো ক্লোরিন। কেন হলো এটা? বাইরে থেকে আঘাতের ফলে, বাইরে থেকে শক্তি প্রয়োগের ফলে। তখন কি হয়, এরা পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে, ফলে এদের মধ্যে ভঙ্গুরতা দেখা দেয়। আয়নীয় যৌগগুলো এদের গলনাঙ্ক হয় কি, খুব উচ্চ গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক মানে এদের গলাতে গেলে প্রচুর তাপশক্তি লাগে। আচ্ছা, কেন তাপশক্তি লাগে? একটু আগেই তোমাদেরকে বললাম যে একটা আয়নকে ঘিরে বিপরীতধর্মী আয়নরা সজ্জিত হয়ে থাকে, ফলে কি এদের মধ্যে সবসময় একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। তো এই তড়িৎ আকর্ষণ বল থেকে এদেরকে বিচ্ছিন্ন করতে, অণুগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে অনেক তাপশক্তি প্রয়োজন হয়, ঠিক আছে? ফলে কি ওদের যে গঠন, ত্রিমাত্রিক গঠন, সেটা ভেঙে যায় এবং তরলে পরিণত হয়। তো এই যে তরলে পরিণত হচ্ছে, বা এই যে তাদের আকর্ষণ বল থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে বিপরীতধর্মী আয়নগুলোর, তো এর জন্য যে তাপশক্তিটা লাগে সেটা যথেষ্ট পরিমাণে বেশি। তাই জন্য এদেরকে গলাতে গেলে বা কঠিন থেকে তরলে পরিণত করতে গেলে প্রচুর পরিমাণে তাপ লাগে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক হচ্ছে কত, 800, প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, 801 ডিগ্রি অ্যাকচুয়ালি সেন্টিগ্রেড। বুঝতেই পারছো বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, 801 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বুঝতেই পারছি এটা প্রচুর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। সবকটা আয়নীয় যৌগই কিন্তু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। দ্রাব্যতা, সাধারণত আয়নীয় যৌগগুলো কী হয়, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়। ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়, আর অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। আচ্ছা, এখন ধ্রুবীয় দ্রাবক আর অধ্রুবীয় দ্রাবক বলতে কী বোঝায়? যে দ্রাবকের অণুগুলো কী হয়, তাদের মধ্যে আংশিকভাবে দুটো মেরুর সৃষ্টি হয়, অর্থাৎ একদিকে ধনাত্মক মেরু, একদিকে ঋণাত্মক মেরু, সেই সমস্ত দ্রাবককে বলা হয় ধ্রুবীয় দ্রাবক। যেমন জল একটা কিন্তু ধ্রুবীয় দ্রাবক। কীরকম হয়, ধরো এরকম একটা, একদিকে প্লাস আর একদিকে মাইনাস। এরা কিন্তু আয়ন নয়, এরা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন কোনো আয়ন নয়, অণুই থাকে, কিন্তু তাদের মধ্যে একটা কী হয়, মেরু সৃষ্টি হয়, একদিকে ধনাত্মক মেরু আর একদিকে ঋণাত্মক মেরু। বুঝতে পেরেছ? এবার কি হয়, আয়নীয় যৌগগুলো দেখো এরকম একটা ক্লাস, আয়নীয় যৌগের ক্লাস, সেটা কী হয়েছে, ধ্রুবীয় দ্রাবকে আছে আর কি। এর ধ্রুবীয় দ্রাবকগুলো কী করবে, তাদের তো অণুগুলোর মধ্যে এরকমভাবে একটা মেরু সৃষ্টি হয়েছে, প্লাস আর মাইনাস। এই প্লাস মেরুটা কী করবে, এদের যে ঋণাত্মক আয়ন তাকে টানার চেষ্টা করবে, আর এর ঋণাত্মক এর ধনাত্মক আয়নকে টানার চেষ্টা করবে। ফলে কী হবে, এরা কিন্তু এখান থেকে সরে যাবে, এখান থেকে এটা সরে যাবে, একে টানার চেষ্টা করবে। ফলে কী হয়, এদের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটা কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যায়। শিথিল হওয়ার ফলে কী হয়, এরা আয়নগুলো ভেঙে যায়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওই দ্রাবকের মধ্যে বিভিন্ন খাঁজের মধ্যে ঢুকে যায়। এই ঢুকে যাওয়াকেই বলা হয় দ্রাব্যতা। সেই জন্যই এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কিন্তু অধ্রুবীয় দ্রাবকে, যেখানে এইরকম কোনো মেরুর সৃষ্টি হয় না, সেখানে কিন্তু এরা দ্রাব্য নয়। তাহলে আমরা দেখছি ধ্রুবীয় দ্রাবক যেমন জল, হ্যাঁ, আর অধ্রুবীয় দ্রাবক, যেমন অধ্রুবীয় দ্রাবকের মধ্যে কী পড়ে, যেমন ধরো বেনজিন, হ্যাঁ, CCl4 টেট্রাক্লোরো
মিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। তো এইগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক, আর ধ্রুবীয় দ্রাবক হচ্ছে জল। ঠিক আছে, এরা জলের দ্রাব্য, কিন্তু এগুলোতে দ্রাব্য নয়। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা কি? যেটা এদের তড়িৎ পরিবহনের ক্ষমতা। সাধারণত কঠিন অবস্থায় কিন্তু এরা তড়িৎ পরিবহন করে না, কারণ এরা নিজেদের মধ্যে ওই প্রচণ্ড আকর্ষণ বলে একেবারে বাঁধা থাকে, তো ফলে এদেরকে চট করে মানে কোনো বিভব প্রভেদ চট করে প্রয়োগ করে এদেরকে ভাঙা যায় না। কিন্তু যখন এরা কোনো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত থাকে, তখন কী হয়, আয়নগুলো সব বিচ্ছিন্ন হয়ে যায়, Na+, এদিকে Cl-, এরকম। এদের মধ্যে আকর্ষণ বল তখন আর খুব একটা বেশি কাজ করে না। তখন কিন্তু এরা কি করে, এদের যদি মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করা যায়, তখন কিন্তু এরা কি হয়, এই এদের দ্রবণের মধ্যে আয়নগুলো কী হয়, চলাচল করতে শুরু করে। ধনাত্মক আয়ন চলে যায় ক্যাথোডের দিকে, আর ঋণাত্মক আয়ন চলে যায় অ্যানোডের দিকে, এবং এর মধ্যে দিয়ে একটা তড়িৎ পরিবহন চলতে থাকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত আয়নীয় যৌগগুলো কী হয়, জলে দ্রবীভূত বা কোনো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করে, আর কঠিন অবস্থায় কিন্তু সাধারণত তড়িৎ পরিবহন করে না। তাহলে বন্ধুরা, তোমরা জানলে যে আয়নীয় যৌগদের কিছু বিশেষ ধর্ম। ঠিক আছে, তো আজকে আমরা এইখানেই শেষ করছি। হ্যাঁ, আর ভিডিওটাকে বাড়াবো না। আমরা পরের দিন পরের পর্ব নিয়ে আসবো, পরের অংশ নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, আর আজকে তাহলে এখানেই শেষ করি।